আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। বিষয়টা হচ্ছে এস আলম গ্রুপকে নিয়ে। আর এস আলম গ্রুপকে নিয়ে কথা বলার আগে বা কথা শোনার আগে আপনি একটা বিষয়ে যদি বিশ্বাস করেন সেক্ষেত্রে আমার কথাটা শুনবেন, অন্যথায় আপনারা চলে যাবেন। আমার কথাটা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গত শেখ হাসিনা সরকার যেভাবে দেশ পরিচালনা করেছিল, শেখ হাসিনার বাইরে গিয়ে কোনো রাজনীতিবিদ রাজনীতি করতে পেরেছে কিনা, কোনো ব্যবসা করতে পেরেছিল কিনা, কিংবা কোনো সাংবাদিকতা করতে পেরেছিল কিনা, সেটা আপনারা হারে হারে জানেন। অতএব রাজনৈতিক বাস্তবতা মেনে আজকের বিষয়টা আপনারা শুনবেন। কারণ হচ্ছে, আপনারা অনেকে বলেন এতদিন কোথায় ছিলেন, কোথায় থাকার আগে এই প্রশ্নের উত্তরটা দেন যে আপনারা যেখানে ছিলেন আমরাও সেখানে ছিলাম। এবং আপনি এটাও জানেন যে শেখ হাসিনার সরকারের এমন অবস্থার ভিতরে আমাদের প্রধান উপদেষ্টা উনি নিজেও ওনার গ্রামীণ ব্যাংকের এমডির পদটি রক্ষা করতে পারেননি। শুধুমাত্র এই একটা এমডির পদ নিয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা সাহেবকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে সেটা উনিও হারে হারে টের পেয়েছেন এবং আমরা সবাই তো দেখেছি। এই কথাটা যদি বিশ্বাস করেন, শেখ হাসিনার বাইরে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য রাজনীতি এমনকি কোনো কিছুই করা সম্ভব ছিল না, যদি কথাটা বিশ্বাস করেন তাহলে এখন আমার কথাগুলো শুনেন। আজকের প্রথম আলো পত্রিকা, সোমবার, আজকে 9 সেপ্টেম্বর 2024, এই প্রথম আলো পত্রিকার ব্যানার হেডলাইন করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এস আলম গ্রুপকে নিয়ে একটা নিউজ করা হয়েছে। সেটা এখানে বলা হচ্ছে, লাখ কোটি টাকা ঋণ, ব্যাংকে জমা 26,000 কোটি টাকা। এবং এই নিউজের ভিতরে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, তার বলা হচ্ছে 6টি ব্যাংকেই তার প্রায় 26,000 কোটি টাকা সন্ধান পেয়েছে। তো বিষয়টা এমন যে 1 লাখ কোটি টাকা ঋণ, এখানে লাখ কোটি টাকা বলছে, 1 লাখ বা 2 লাখ কিছু বলেনি। যদি আমরা 1 লাখ কোটি টাকা বলি সেক্ষেত্রে ব্যাংকে জমা এখনও 26,000 কোটি টাকা। আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা পত্রপত্রিকায় এস আলম গ্রুপের নামে বিভিন্নভাবে নিউজ করা হয়েছে। আমি কালকে একটা নিউজ করেছি, সেটা হচ্ছে তাদের একটা ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে 20,000 টাকা পর্যন্ত গ্রাহকদের টাকা দিতে পারছেন না। তো রিপোর্টটা পড়ে আমার কেন জানি মনে হয়েছে আমরা সবাই কেন জানি এস আলম গ্রুপ পুরোটাই ধ্বংস করে দেওয়ার কোনো চেষ্টা করছে কিনা সেটা কিন্তু এখন প্রশ্ন করার বিষয় এসেছে। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে, পত্রিকায় যেহেতু একটা বিষয় এসেছে, আমরা এই বিষয়টাকে আমরা একটু পয়েন্ট আউট করতে পারি, যেহেতু এটা চট্টগ্রামের মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। বাট এখন যেটা বলা হচ্ছে লাখ কোটি টাকা ঋণ, যেটা যদি 1 লাখ কোটি টাকার হিসাব করি তাহলে ব্যাংকে তার এখনো পর্যন্ত 26,000 কোটি টাকা আছে। তার মানে কি, তারল্য 26,000 কোটি টাকা থাকা মানে 4 ভাগের 1 ভাগ আপনার টাকা বাংলাদেশে তার অলরেডি নগদ টাকায় আছে। এখন নগদ টাকা আছে আর বাকি ব্যাংকগুলোতে খবর নেওয়া হচ্ছে। এখন 6টি ব্যাংকের মধ্যে এই টাকাগুলো পেয়েছেন, আরও অনেকগুলো ব্যাংক আছে। এটা হচ্ছে, যেহেতু তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টগুলোর হিসাব নেওয়া হচ্ছে, ওই হিসাবে তাদের পরিবারের মধ্যে 26,000 কোটি টাকা পাওয়া গেছে। তাহলে 26,000 কোটি টাকা পাওয়া গেলে একজন ব্যবসায়ীর টাকা তো আছেই। তাহলে ওনার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অথবা অন্যান্য ব্যাংকগুলো যেগুলো আছে, গ্লোবাল ইসলামী বলেন, SIBL বলেন, যাই বলেন, সবগুলো ব্যাংকে এখন অবস্থা খুবই খারাপ গ্রাহকদের। তো এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব প্রতিদিনই মূলত এস আলম গ্রুপকে নিয়ে একটা না একটা মন্তব্য করেই যাচ্ছেন। আমরা এমনও মন্তব্য পেয়েছি, এস আলম গ্রুপের একটা সম্পদ যেন কেউ না কিনেন, এবং সম্পদ কিনলে আবার কালকে বলতেছেন এই সম্পদ কিনতে পারেন, কিন্তু কিনলে কিন্তু আপনি দখল পাবেন কিনা সন্দেহ আছে। এইসব বিষয়গুলো এখন কিন্তু গভর্নর সাহেব বারবার করে বলে যাচ্ছেন। আমাদের এটা নিয়ে একটু কথা আছে। আপনি একজনের সম্পদ বিক্রি করবেন, কখন বিক্রি করবেন? সম্পদ বিক্রি করার জন্য তো তাকে প্রথমত, সে একজন যেহেতু ব্যবসায়ী, তাকে তো ঋণ খেলাপি করতে হবে। আমি বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় এই পর্যন্ত এস আলম গ্রুপকে কোনো ধরনের কোথাও ঋণ খেলাপি হিসেবে কেউ প্রতিষ্ঠিত করতে পেরেছে এরকম কোথাও দেখিনি। আমি এই পর্যন্ত ঋণ খেলাপি শীর্ষ 20 ঋণ খেলাপির মধ্যেও নাই। বর্তমানে কিছুদিন আগে যেটা ঋণ খেলাপি একটা লিস্ট করা হয়েছে, ওই লিস্টের মধ্যে এস আলম গ্রুপের নাম নাই। তাহলে
আমরা কোন হিসাবে আমরা অ্যাসালম গ্রুপের সমস্ত সম্পদ ক্রোক করার জন্য আমরা মিডিয়ায় বলতে পারি? আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো শুধু কয়েকটা ভালো ব্যাংকের গভর্নর নন। আপনি যখন গভর্নরের দায়িত্ব নিয়েছেন, স্বাভাবিকভাবে এটা ছোট বড় সবগুলো ব্যাংকের এই গভর্নর হিসেবে আপনার কাজ করতে হবে। ডিপলি এত বেশি বলার মতো কোনো কিছু নেই, কারণ আমরা অত বড় অর্থনীতিবিদ না, আমরা অত বেশি কিছু বুঝিও না। আমার কথা হচ্ছে, যেহেতু এই কতগুলা ব্যাংক বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষের আমানতের টাকা এখানে রেখেছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, আপনারা স্বাভাবিকভাবে মানুষকে নতুন স্বাধীনতা দিচ্ছেন। এখন স্বাধীনতার স্বাদটা যদি হয়, বাংলাদেশের এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক টাকা দিতে পারেনি এরকম আমাদের নজরে তো আসেনি। ওরিয়েন্টাল ব্যাংক শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে তো তারা টাকাগুলো দিতে পেরেছে। এই একটা ব্যাংক ছাড়া আমার লাইফে আমি কোনো ব্যাংকের এরকম কোনো ধরনের ইনফরমেশন পাইনি। এই গত 5ই আগস্টের আগেও কিন্তু আমরা, পরিবর্তিত পরিস্থিতির আগেও কিন্তু আমরা অ্যাসালমের কোনো ব্যাংকে মানুষ টাকা না নিয়ে এসেছে, এই ধরনের কোনো ধরনের তথ্য কিন্তু আমরা সাংবাদিক হিসেবে পাইনি। আমার কথা হচ্ছে, এখন যে সমস্ত ব্যাংকগুলো প্রবলেমে পড়েছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়ার আমাদের একটা বড় রোল আমরা প্লে করেছি। সেটা হচ্ছে অ্যাসালমের নামে ইচ্ছামতো আমরা নিউজ করে যাচ্ছি, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এই হচ্ছে সে হচ্ছে। আমি কে লুটপাট করেছে এটা বাবা আমার দ্বারা সম্ভব না, আমি অত ইনফরমেশন আমি নিতে পারবো না। বাট আমি প্রথম আলো পত্রিকার, আজকের পত্রিকার নিউজটা দেখে আমার কেন জানি মনে হয়েছে, আমরা এই একটা বড় গ্রুপকে আমরা তো হাতে না নিয়ে, অ্যাসালম সাহেব বাংলাদেশের আসলেও কি না আসলেও কি, তার তো সবকিছু বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছেন উনি। এখন উনি না আসলে আমার কি ক্ষতি সেটাই তো আমার দেখতে হবে, তাই না? ওনাদের বিভিন্নভাবে হিসাবে বলা হচ্ছে 1,80,000 তাদের কর্মকর্তা কর্মচারী আছে বাংলাদেশে। তা আমাদের একটু চিন্তা করা উচিত, গত 5ই আগস্টের পরে আমাদের বর্তমান সরকার যে একটা বিশাল একটা সমস্যার মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমরা যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। বাংলাদেশের যৌথ বাহিনীর অভিযান বললে অপরাধীরা প্রস্রাব পায়খানা এক জায়গায় করে ফেলতো। আজকে গত প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে আমরা এই যৌথ বাহিনীর কথা শুনছি, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে নাম করা কোনো নিউজ এখনো কিন্তু করতে পারিনি। আপনি জানেন না, আপনার এই যে প্রত্যেকটা এলাকায় আমাদের কাছে যে পরিমাণ ফোন আসে, প্রতিদিনই কোনো না কোনো জায়গায় দখল হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, অনেকগুলো অত্যাচারিত মানুষের কণ্ঠ আমরা শুনতে পাই, কিন্তু তাদের কাছে আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা করতে পারি না। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার স্বাধীনতা মানে আমার আরেকজনের সম্পদ নষ্ট হয়ে যাবে সেটা সেখানে হাততালি দেওয়া না। আমার কথা হচ্ছে, অ্যাসালমের যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, আমরা কি অ্যাসালমের সাথে বাংলাদেশ সরকারের কেউ কি কথা বলেছে বা কথা বলতে চাচ্ছে, এরকম কি কোনো সংবাদ কি আমরা পেয়েছি? আমরা কিন্তু পাইনি এটা। তো আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি প্রথমত মিডিয়াতে প্রতিদিন যেমন অ্যাসালমের বিরুদ্ধে কথা বলেন, আপনি তো এই কথাটাও বলতে পারতেন, আমি আপনাদের মাধ্যমে আমরা অ্যাসালমের কোনো প্রতিনিধি যেন আমাদের কাছে আসে, আমাদের সাথে কথা বলে, উনি সরাসরি যদি নাও আসেন, ওনার প্রতিনিধি আসুক, এসে আমাদেরকে একটা প্ল্যান দিক, এই জিনিসটা তো বলতে আমি শুনিনি। যাই হোক, আমার কথা হচ্ছে, আমার হয়তো আমার সীমাবদ্ধতা আছে, আমি এই জিনিসটা দিয়ে আমার কেন জানি মনে হয়েছে একটু করে ভেবে দেখা দরকার। যে মানুষটা ঋণ খেলাপির লিস্টে নাই, যে মানুষটা 26,000 কোটি টাকা 6টি ব্যাংকে এখনো তারল্য থাকে, নগদ থাকলে সেই মানুষটা কত শত কোটি টাকার ব্যবসা করতে পারে, সেটা তো স্বাভাবিক একটা ধারণা থাকতেই পারে। আমাকে যদি এখন আপনি 10 লাখ, আমাকে 10 কোটি টাকা দেন, আমি 10 কোটি টাকা দিয়ে যদি বলেন যে আপনি একটা ব্যবসা বাইর করেন, আমি চিন্তা করতে পারবো? আমার দ্বারা সম্ভব? কিন্তু যে মানুষটা একটা সিস্টেমের মধ্য দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছেন, আমরা এই মানুষটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছি কেন? আমরা তো, আমার কথা হচ্ছে, 1,80,000 মানুষের মুখে এখন অনেকটা বিষাদের চাপ। তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে অলরেডি বিশাল একটা পালপিটেশন শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমরা অ্যাসালমের 26,000 কোটি টাকা থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি এখানে রিপোর্টে দেখা যাচ্ছে যে এই টাকাটা করঞ্চল 15 ব্যাংক অ্যাকাউন্ট তারা জব্দ করার চেষ্টা করছে। তো এটা যে জব্দ করার চেষ্টা করার এত কিছু ডাকডোর ফিটিয়ে করার দরকার নেই। আপনি কালকে যদি আপনার এটা সিস্টেমেটিক একটা ওয়ে তো আছেই, আপনি যদি কালকে অ্যাসালম গ্রুপ থেকে প্রত্যেকটা ব্যাংকে 1,000 কোটি টাকা করে এইখান থেকে দেন, তার টাকা থেকে দেন, 1,000 কোটি টাকা করে যদি আপনি দিয়ে দেন, যে সমস্ত ব্যাংকগুলো প্রবলেমেটিক ব্যাংক আছে, এই ব্যাংকগুলো তো মানুষকে টাকা দিয়ে
টাকা দেওয়া শুরু করলে মানুষ আর টাকা নিবে না। এখন হচ্ছে কি, এস আলমের সমস্ত ব্যাংক থেকে টাকা নিয়ে এটা সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল এই সমস্ত ব্যাংকগুলোতে সবাই সমান তালে ঢুকাচ্ছে। তার মানে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে ব্যাংক পাড়ায়। আমি এই জন্যই এই রিপোর্টটার ভিত্তিতে অ্যাকচুয়ালি আমার কথা বলা। এখানে আমার এস আলমের পক্ষে কোনো দালালি করার কোনো অপশন নেই। সাংবাদিক হিসেবে আমরা এস আলমের বিরুদ্ধে নিউজ করেছি, প্রথম দফায় আমরাও করে ফেলেছি। করার পরে এখন আস্তে আস্তে চিন্তা করতেছি, না এই মানুষটার উপর আমরা কি ইনজাস্টিস করতেছি কিনা, বা এই মানুষটা বাংলাদেশে না আসলেই বাকি। কিন্তু দুঃখে পড়ে যাব আমাদের অর্থনীতি। আমরা যতটুকু জানি বাংলাদেশে 60% বেশি সয়াবিন নিয়ন্ত্রণ করেন উনি, তেল নিয়ন্ত্রণ করেন উনি, চিনি নিয়ন্ত্রণ করেন উনি, তারপরে আরো বেশ কিছু কমোডিটিস আইটেম, গম নিয়ন্ত্রণ করেন উনি। তো এইরকম একটা পরিবেশে ওনারা নাকি এখন, ওনাদের যেহেতু ব্যাংক বন্ধ, ওনাদের অবস্থা খুব খারাপ, চারিদিকে ওনাদের সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে, এই অবস্থায় তো সে কোনো ধরনের আর করবে না, ইম্পোর্ট করবে না। তো এই ইম্পোর্ট না করলে কি হবে, আমরা আবার ওনাদের কাজগুলো আরো কয়েকটা গ্রুপে ভাগ করে নিবে। হয়তো এমনও হতে পারে ওনাদের এত ভলিউম অফ ওয়ার্ক তারা নিবে কি আমি জানি না, এটা জানি না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব গতকাল বললেন, একটু ওয়ান স্টেপ ব্যাক করে উনি বললেন যে এস আলম গ্রুপ কিংবা বেক্সিমকো গ্রুপ কিংবা কোনো গ্রুপেরই তারা কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেননি। আবার গভর্নর সাহেব এটাও বললেন, এস আলম গ্রুপের আগে যে বললেন যে তারা নিজ দায়িত্বে তাদের এস আলম গ্রুপের কোনো কিছুই যেন কেউ না কিনেন। আমরা তো বললাম যে ঠিক আছে, আমাদের কোনো উপদেষ্টা বললেই যে কেউ কিনবে এরকমও কিন্তু সিচুয়েশন নাই। বাংলাদেশে একদম 10,000 কোটি টাকার সম্পদ তার কিনবে এরকম বাংলাদেশে এখন কোনো মানুষ আছে কিনা আমি জানি না, এরকম ব্যবসায়ী আছে কিনা আমি জানি না। এত টাকা দিয়ে জায়গা কিনবে, তার একটা জায়গা যদি আপনার 100 কোটি টাকার জায়গা 20 কোটি টাকায় বিক্রি করবে বলে, আমার মনে হয় বাংলাদেশে এই 20 কোটি টাকা বের করে দিতে পারবে এরকম মানুষ এখন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ এগুলা তো একটা ধারাবাহিক প্রক্রিয়াও আছে। তারা তো বাংলাদেশে তো আমরাও নতুন আসিনি, কেউ মানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সবাই কিন্তু জানে। তো এই কারণে আমার এত বেশি কিছু বলার নেই। কিন্তু ঘটনা হচ্ছে, তাকে কেন আমরা এই ধরনের কথাগুলো বলে আমরা প্যানিক সৃষ্টি করছি। আমার আরেকটা বিষয় হচ্ছে, একটা বিষয় আমি নজরে আনতে চাই, আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে, আমরা 2007 থেকে 9 পর্যন্ত আমরা চট্টগ্রামে মানে বড় বড় ব্যবসায়ীদের একটা বড় দুঃসময় যেতে দেখেছি। সেটা হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে, তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রামের 4-5টি কোম্পানির উপর বড় ধরনের একটা ঝড় গিয়েছিল। আর ঝড়টার কারণে, ওই একটা ঝড়ের কারণে এটা সরকারিভাবে চাপ দেওয়া হয়েছিল তেলের উপর। তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছিল ওই সময়ে, যে কারণে ওই সময়ে চট্টগ্রামের সবচেয়ে একটা বনেদি পরিবার, ইলিয়াস ব্রাদার্স, মোস্তফা গ্রুপ, এসএ গ্রুপ, নূরজাহান গ্রুপ, আমার জানা মতে এই 4-5টা গ্রুপ এমনভাবে ধ্বংস হয়েছে, তারা এখন কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ এখনো পায়নি। তারা, ইলিয়াস ব্রাদার্স ছিল বাংলাদেশের মানে চট্টগ্রামের খাতুনগঞ্জের সবচেয়ে বনেদি একটা ব্যবসায়ী। ওই ব্যবসায়ী সোজা হয়ে দাঁড়াতে পারে না এখনো। তাদের আত্মীয় স্বজনকে আমরা দেখেছি যারা কি পরিমাণ কষ্টে তাদের দিনাতিপাত করতে হয়েছে। তারা সবাই ঋণখেলাপি হয়েছে। এটা হচ্ছে সরকারি প্রণোদনা না পাওয়ার কারণে। এখন কথা হচ্ছে, আমরা এস আলমের যদি সুপারিয়ের পর্যায়ে কোনো ধরনের দুর্নীতি হয়, এই হোয়াইট কালার দুর্নীতিগুলো আমরা দেখার মতো সেই সুযোগ নাই। এটা আবার ওনাদেরকে ধরে এনে আমার মনে হয় যে ওনাকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। আপনারা সরাসরি কথা বলেন, কথা বলে এস আলমের সাথে যদি কথা বলে ওরা যদি কোনো রেসপন্স না করে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি একটা এস আলম গ্রুপেরও একটা এত বড় গ্রুপ, এত হাজার হাজার কোটি টাকার লেনদেন করেছেন, ওই গ্রুপটার আসলে মানে প্রশাসনিক কাঠামো কিরকম আমি সেটা জানি না। এতগুলো তাদের নামে অপমান, অপবাদ, অপদস্থ করা হচ্ছে, কিন্তু তারা একটা শ্বেতপত্র দিতে পারে না। তাদের সম্পদ কত, তাদের তারল্য কত, তাদের স্থিতি কত, তাদের সম্পদের চেয়ে ঋণ কত, তাদের বর্তমানে অ্যাসেট ভ্যালু কত, অ্যাসেট আছে কত, কতগুলো অ্যাসেট আছে, সেগুলো তো তাদের একটা হিসাব দিতেই পারে। এই একটা হিসাব দিয়ে দেশের মানুষকে জানিয়ে দিতে পারে, কিন্তু তারা এই জায়গায় ব্যর্থ। আমি বুঝি না তারা এই নীরবতা কেন। আসলে মাসুদ সাহেবের এইভাবে নীরব থাকার কারণটাকে আমি জানি না।
এটা আমি ভালো করে মানে এই জিনিসটা আমি বুঝতে পারি না, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের একটা সরকারি চাপাচাপির কারণে আমরা চট্টগ্রামের 4-5টা গ্রুপকে ধ্বংস হতে দেখেছি, তারা এখনো ভালো করে দাঁড়াতে পারেনি। আমরা এস আলম একটি স্বাভাবিকভাবে চট্টগ্রামের বড় গ্রুপ, এই একটা বড় গ্রুপকে আমার মনে হয় ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত। কারণ হচ্ছে বাংলাদেশের এখন আসলে সবাই এখনো পর্যন্ত মানে একটা ট্রমার মধ্যে আছে। আমরা বৈশ্বিক বিষয় নিয়ে আমরা কিন্তু অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক বেশি অ্যালার্ট। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গাগুলো যদি আমরা ঠিক করতে না পারি, আমার মনে হয় প্রধান উপদেষ্টা এই জিনিসটা একটু ভালো করে দেখা উচিত। আমরা আগে যে কয়েকটা গ্রুপকে ধ্বংস করে দিয়েছি, এই গ্রুপটা ঠিক একইভাবে যাচ্ছে কিনা আমি জানি না। কারণ আমার এই কথাগুলো বলার পিছনে বড় শক্তি হিসেবে কাজ দিয়েছে এই একটি প্রথম আলোর রিপোর্ট। আবার আমি বেশ কয়েকটা অনলাইনে করেছি, এই পর্যন্ত আমরা এস আলম গ্রুপকে যেহেতু কোনো ঋণ খেলাপির লিস্টে পাইনি, ঋণ খেলাপি করে আপনি একটা গ্রুপকে ঋণ খেলাপি করে যদি আপনি তার সম্পদটা বিক্রি করতে যান, আমার মনে হয় এটা কোনো অবস্থায় ওয়াইজ হবে না। তাদের এই সম্পদগুলো 100 কোটি টাকার সম্পদ 5 কোটি টাকা দিয়েও কেউ কিনবে না, সহজে ভয়ে কিনবে না। আপনারা এটা মাথায় রাখবেন, কারণ আপনারা অলরেডি সম্পাদকদের একটা আপনারা বলে দিয়েছেন আপনাদের সর্বোচ্চ জায়গা হচ্ছে 2 বছর। এখন 2 বছর পরে আপনার পরিস্থিতিটা কি হবে সেটা তো আমরা জানি না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু তা বলে না। আমরা চাই এই ধরনের একটা জিনিস পরিবর্তন হোক। বাংলাদেশের ব্যবসায়িক জায়গায় একটা নিয়মের মধ্য দিয়ে আপনার শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হোক, এতে কারো আপত্তি থাকার কথা না। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি কিন্তু এই কথাটা বলে না। আমরা আজকে এত বছরে স্বাধীনতার পরবর্তী এই বছরগুলোতে আমরা অনেকগুলো উত্থান পতন দেখেছি বাংলাদেশের। সেই কারণে আমি এস আলম গ্রুপের সাথে পার্সোনালি আমার কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের এস আলমের একটা বিজ্ঞাপন ছিল। তো এস আলমের বিজ্ঞাপনের যখন আমাদের চলছিল, আমাদের চট্টগ্রাম সংবাদ নামে একটা, আমরা এস আলম গ্রুপের চট্টগ্রাম সংবাদ নামে সংবাদ চালাতাম। ওই সংবাদটা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি তথ্যমন্ত্রী থাকা অবস্থায় হাসান মাহমুদ সাহেব প্রত্যক্ষ নির্দেশ দিয়ে আমাদের এস আলম গ্রুপের আমাদের বিজ্ঞাপনটা বন্ধ করে দিয়েছিলেন। এবং বন্ধ করে দেওয়া না, আমাদেরকে যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকার অর্ধেক টাকা দিয়েছিলেন। ইভেন কি বিশ্বাস করবেন না, ওই টাকা নেয়ার জন্য আমার লেফট রাইট কি পরিমাণ করতে হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। অর্থাৎ আমি গত 4 বছর যাবত যে পরিমাণ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দৌড়ানোতে আমি যে পরিমাণ দৌড়ের উপর ছিলাম, এগুলা বলার মতো না। এটা আমার নিতান্তই একটা বিবেকের বিষয় যে আমি গত কয়েকদিন আগে এস আলমের বিরুদ্ধে নিউজ করেছি, আবার কালকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে গিয়ে একটা নিউজ করেছি। নিউজ করার পরে আজকে প্রথম আলোর এই নিউজটা পরে আমার কেন জানি মনের মধ্যে এই কথাগুলো বলতে, খুব বিবেক নিশ্চিত কথাগুলো বলতে ইচ্ছে করছে, যে এই কারণে আমি আসলে আপনাদের সামনে এই কথাগুলো বললাম। কারণ হচ্ছে আমরা আর কিছু করতে পারি আর না পারি, 1,80,000 মানুষের জীবনটা অনিশ্চিত করতে পারি না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো সরকারি 5টা চাকরি দিবে এরকম কোনো বিজ্ঞাপন কিন্তু এখনো দেখিনি। তো এখন আপনারা যদি কাউকে ধ্বংস করার জন্য যদি এটা করেন, তাহলে আমাদের জন্য এটা দুঃখজনক হবে। আমার মনে হয় তাদের সাথে কথা বললে এটা মনে হয় আরো ভালো হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাকে অন্যভাবে কোনোভাবে না নিলে ভালো হবে। আর কিছু মানুষ গালি দিবে সেটা আমি খুব ভালো করে জানি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।